শুরুতে জানিয়ে দেব, হিজবুল্লাহর আঘাতে আবারও ইসরায়েলি হারমেস 900 ড্রোন ভূপাতিত। জানিয়ে দেব, রাশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদারে বদ্ধপরিকর ইরান, বলছে পররাষ্ট্রমন্ত্রী। এদিকে ইউক্রেনের যুদ্ধবিমান মোতায়েনে ন্যাটোর ঘাঁটিগুলোতে হামলা চালাবে রাশিয়া, দুমার কর্মকর্তার কঠোর হুঁশিয়ারি। এছাড়া রয়েছে 24 ঘন্টায় ইউরোপীয় ইউনিয়ন সংঘাত বন্ধ করতে পারে, বলছে ভিক্টর অরবান। সর্বশেষ জানিয়ে দেব, শপথ নেওয়ার পরদিনই মন্ত্রিত্ব নিয়ে সংকটে পড়েছেন মোদী সরকার। এবার হিজবুল্লাহর আঘাতে আবারও ইসরায়েলি হারমেস 900 ড্রোন ভূপাতিত। দক্ষিণ লেবাননের আকাশসীমায় অনুপ্রবেশকারী ইহুদিবাদী ইসরায়েলের একটি অত্যাধুনিক ড্রোন গুলি করে ভূপাতিত করেছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, তাদের যোদ্ধারা সোমবার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইসরায়েলের একটি হারমেস 900 ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। ড্রোনটি লেবাননের হামলা চালানোর জন্য ক্ষেপণাস্ত্র বহন করছিল বলে বিবৃতিতে জানানো হয়। ইসরায়েলি সামরিক সূত্র দক্ষিণ লেবাননের আকাশসীমায় তাদের একটি ড্রোন ভূপাতিত করার খবর নিশ্চিত করে বলেছে, ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ড্রোনটি নামানো হয়েছে। আকাশে বিস্ফোরিত হওয়া ড্রোনটির ধ্বংসাবশেষ দক্ষিণ লেবাননে পড়েছে বলে ইসরায়েলি সূত্র স্বীকার করেছে। মধ্যম মাপের হারমেস 900 ড্রোন 30,000 ফুট উচ্চতায় 36 ঘন্টা উড়তে পারে এবং এটি সর্বোচ্চ 350 কেজি ওজনের সমরাস্ত্র বহনে সক্ষম। এই নিয়ে হিজবুল্লাহ দক্ষিণ লেবাননের আকাশে 3টি হারমেস 900 ড্রোন ভূপাতিত করল, যার মধ্যে গত 2 সপ্তাহেরও কম সময়ের মধ্যে 2টিকে গুলি করে নামানো হলো। এছাড়া গত অক্টোবরের গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত এই নিয়ে 5টি ইসরায়েলি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে হিজবুল্লাহ। সংগঠনটি হামলার আরও 2টি ড্রোন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার একটি ইসরায়েলের অভ্যন্তরে বিধ্বস্ত হয়েছে। এদিকে ইসরায়েলি ড্রোন ভূপাতিত করার পাশাপাশি সাম্প্রতিক সময়ে ইসরায়েলের সামরিক অবস্থান লক্ষ্য করে নিজের ড্রোন হামলা বাড়িয়ে দিয়েছে হিজবুল্লাহ। এমনকি গত বৃহস্পতিবার প্রথমবারের মতো ইসরায়েলি যুদ্ধবিমান লক্ষ্য করে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এদিকে রাশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদারে বদ্ধপরিকর ইরান, বলছে পররাষ্ট্রমন্ত্রী। মস্কো সফররত ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেইরি কানি বলেছেন, তার দেশের রাশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক শক্তিশালী করতে বদ্ধপরিকর। তিনি গতকাল মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সিনিয়র উপদেষ্টা ইগোর লেভিনিতিনের সঙ্গে বৈঠকে এই আগ্রহের কথা জানান। কানি বলেন, গত মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ উভয়ই রাশিয়ার সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক চেয়েছিলেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুদেশের স্বার্থ রক্ষাকারী কৌশলগত প্রকল্পগুলো বাস্তবায়ন করার জন্য আমরা আমাদের সকল সক্ষমতা ব্যবহার করব। সাক্ষাতে লেভিতিন ইরানের সাবেক প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী শাহাদাতের ঘটনায় পুনরায় শোক প্রকাশ করেন। তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে ইরানের সাবেক প্রেসিডেন্ট রাশিয়ার সঙ্গে যেসব চুক্তি করে গেছেন তার সবগুলো বাস্তবায়ন করা হবে। রুশ প্রেসিডেন্টের উপদেষ্টা বলেন, তিনি যৌথ উদ্যোগ নেওয়া প্রকল্পগুলো পরিদর্শন করতেই শিগগিরই ইরান সফরে আসবেন। ক্রমবিকাশমান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিক্সের পররাষ্ট্রমন্ত্রীর পর্যায়ে বৈঠকে যোগ দিতে আলী বাকেরি কানি বর্তমানে রাশিয়া সফরে রয়েছেন। ওই বৈঠকের অবকাশে তিনি রাশিয়া, চীন, ব্রাজিল ও বেলারুশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও সাক্ষাৎ করেন। এদিকে ইউক্রেনে যুদ্ধবিমান মোতায়েনে ন্যাটোর ঘাঁটিগুলোতে হামলা চালাবে রাশিয়া, দুমার কর্মকর্তার করা হুঁশিয়ারি। রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইউক্রেনে F-16 যুদ্ধবিমান দেশটির ভেতরে কিংবা বাইরে যেখানে মোতায়েন করা হোক না কেন সেগুলোতে হামলা চালানো হবে। যেসব যুদ্ধবিমান রাশিয়ার সামরিক অবস্থানে হামলা চালানোর অংশ হিসেবে নিয়েছে সেগুলো মস্কোর বৈধ টার্গেট বলেও ঘোষণা করেছে রাশিয়া। রাশিয়ার সংসদ দুমার প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান আন্দ্রে করপতলভ সোমবার মস্কোয় এই সভা ও বক্তব্যে হুঁশিয়ারি দেন। ইউক্রেনে যখন তার পশ্চিমা মিত্রদের কাছ থেকে আমেরিকার তৈরি F-16 যুদ্ধবিমানে প্রথম চালান গ্রহণ করার প্রস্তুতি নিচ্ছেন, তখন এই সতর্কবাণী উচ্চারণ করলেন কার্তলভ। ইউক্রেনের পাইলটরা F-16 যুদ্ধবিমান পরিচালনার প্রশিক্ষণ শেষ করার পর কিয়েভকে ওই যুদ্ধবিমান দিতে সম্মত হল ন্যাটোভুক্ত দেশগুলো। রুশ দুমার এই প্রতিনিধি তার দেশের অবস্থান স্পষ্ট করে বলেছেন, ইউক্রেনে সরবরাহ করার জন্য বিদেশি ঘাঁটিগুলোতে যেসব বিমান মোতায়েন করা হবে সেগুলো এখনও রাশিয়ার বিরুদ্ধে ব্যবহৃত হয়নি বলে সেখানে হামলা চালাবে না রাশিয়া। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে আরও বলেন, যদি বিদেশি ঘাঁটিগুলো থেকে যুদ্ধবিমান আকাশে উড়ে রাশিয়ার বিরুদ্ধে হামলা চালায় তাহলে ওইসব যুদ্ধবিমানের পাশাপাশি যেসব ঘাঁটি থেকে সেগুলো উড়েছে সেগুলোতে হামলা চালাবে রাশিয়া।
সম্প্রতি ইউক্রেনের বিমান বাহিনীর কমান্ডার বলেছিলেন, ইউক্রেনের পশ্চিমা দেশগুলোর কাছ থেকে যেসব F-16 যুদ্ধ বিমান পেতে যাচ্ছে তার কিছু সংখ্যক বিদেশি ঘাঁটিগুলোতে মোতায়েন থাকবে। আগামী 24 ঘন্টায় ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেন সংঘাত বন্ধ করতে পারে বলছে ভিক্টর অরবান। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলছেন, রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়া থেকে পশ্চিমা দেশগুলো কয়েক সেন্টিমিটার দূরে রয়েছে। তিনি বলেন, এই পরিস্থিতি এড়াতে চাইলে ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার ক্ষমতাসীনদের বদলে শান্তিবাদী লোক বসানো প্রয়োজন। টিভি টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইউক্রেনে বাড়তি অস্ত্র পাঠানো এবং দেশটিতে পশ্চিমা সেনা মোতায়েনের ব্যাপারে যত আলাপ আলোচনা চলছে তার সবই আমাদেরকে যুদ্ধের দিকে টেনে নিয়ে যাচ্ছে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী আরও বলেন, 2022 সালে যখন যুদ্ধ শুরু হয়েছিল তখন জার্মানি সহ ইউরোপীয় ইউনিয়নের প্রায় সব দেশ বলেছিল যে তারা কিয়েভকে অস্ত্র দেবে না, বরং হেলমেটের মতো প্রাণঘাতী নয় এমন সামরিক সরঞ্জাম দেবে। কিন্তু পশ্চিমা শক্তিগুলো ইউক্রেনের দীর্ঘ পাল্লার অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করে চলেছে। এই অবস্থায় এটা মোটেই বাড়তি কথা হবে না যে পশ্চিমারা এখন মূল যুদ্ধ থেকে কয়েক সেন্টিমিটার দূরে রয়েছে। যে কোনো মুহূর্তে পশ্চিমা ইউরোপ বা মার্কিন সেনাদের ইউক্রেনের ঘাঁটিতে দেখা যেতে পারে। সেক্ষেত্রে আমরা সরাসরি যুদ্ধ থেকে এই মুহূর্তে কয়েক ইঞ্চি দূরে রয়েছি। হাঙ্গেরির প্রধানমন্ত্রী বলেন, পশ্চিমা বিশ্বের বেশিরভাগ নেতা এই বিষয়গুলো বিবেচনা করছেন না, বরং তারা যুদ্ধ চাইছেন। তবে এখনও পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায়নি যেখান থেকে আর ফিরে আসার পথ নেই। তিনি বলেন, এখনও রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হওয়া থামানো যেতে পারে। এজন্য শুধু প্রয়োজন পশ্চিমা সরকারগুলোতে পরিবর্তন। ভিক্টর অরবান বলেন, যদি ইউরোপীয় নেতারা শান্তি চান তাহলে সেটা 24 ঘন্টার মধ্যেই সম্ভব। তারা ওই সময়ের মধ্যে ইউক্রেনের যুদ্ধবিরতি আনতে পারে। ভিক্টর অরবান ইউক্রেনকে আরও অর্থ ও অস্ত্র দেওয়া থেকে বিরত থাকার জন্য পশ্চিমা নেতাদের আহ্বান জানান। একই সঙ্গে তিনি আলাপ শুরু করার কথাও বলেছেন। এদিকে শপথ নেওয়ার পরদিনই মন্ত্রিত্ব নিয়ে সংকটে পড়েছেন মোদী সরকার। ক্ষমতা গ্রহণের পরদিন সোমবার সকালেই সমস্যা ও সংকটে পড়েছে ভারতের তৃতীয় দফায় ক্ষমতায় আসা জোট সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই মেয়াদকে মোদী 3 হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এতে বেশ কিছু নামকরণ বা নির্বাচিত নেতা স্থান পাননি। অন্যদিকে অনির্বাচিত ব্যক্তিদের মন্ত্রী হিসেবে রোববার শপথ পড়ানো হয়েছে। এ নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে চাপা ক্ষোভ দেখা দিয়েছে। প্রকাশ ঘটেছে সোমবার সকালে। এদিন বিজেপির সঙ্গে তার মহারাষ্ট্রের মিত্রদের ক্রন্দল সৃষ্টি হয়। মন্ত্রিপরিষদ গঠনের পরদিনই এমন খবর ভারতে ছড়িয়ে পড়ে। বিষয়টি হাইলাইট করে খবরে প্রচার করে এনডিটিভি। তারা এই সংকটকে ইংরেজিতে দ্য প্রবলেম অ্যান্ড পেরিল হিসেবে আখ্যায়িত করেছেন। এতে বলা হয়েছে, মহারাষ্ট্রের এনসিপির ডেপুটি মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বে শিবসেনা ইউনিটের সঙ্গে দ্বন্দ্ব দেখা দিয়েছে বিজেপির। তারা মন্ত্রিত্ব নিয়ে মনোমালিন্য লিপ্ত হয়েছেন। ফলে একই এনডিটিভির অজিত পাওয়ার একনাথ শিন্ডের ওয়ারিং গেম হিসেবে আখ্যায়িত করেছেন। রোববার মোদী সহ মোট 72 জন এমপি মন্ত্রী হিসেবে শপথ নেন। তার বেশিরভাগই বিজেপি ও মিত্র দলগুলো থেকে অল্প কয়েকজন। এর মধ্যে আছে কিংমেকার চন্দ্রবাবু নাইডু, তেলেগু দেশম পার্টি ও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, জনতা দল ইউনাইটেড। মোদী বাদে বাকি 71 জন মন্ত্রীর মধ্যে 5 জন মহারাষ্ট্রের। এবং এই রাজ্যে বিজেপি ও ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের নির্বাচনে ফ্লপ হয়েছে। সেখানে লোকসভার 48টি আসনের মধ্যে তারা পেয়েছে মাত্র 17টি আসন। বিজেপি জিতেছে 9 আসনে, শিবসেনা জিতেছে 7 আসনে, এনসিপি জিতেছে 1 আসনে। 2019 সালে এখানে বিজেপি জিতেছিল 23 আসনে, অবিভক্ত শিবসেনা জিতেছিল 18 আসনে। এবার যাদেরকে মন্ত্রী হিসেবে শপথ পড়ানো হয়েছে এই রাজ্য থেকেই এই 5 জনের মধ্যে ছিল 4 জনই বিজেপির।